সার্জি সালাম তোকে বলি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। তুই বলেছিস কি নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত। আমি এটা বলবো নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয়, তোদের বিচার করা, তোদের বিচার আগে হবে। আমাদের দুই শিক্ষার্থী বোন, আমাদের দুই বোন মবের হাতে বিসি ধরনের নিপীড়নের শিকার হয়। শুধু এই একটি ঘটনাই নয়, আপনাদের মনে করিয়ে দিতে চাই 5 আগস্টের পর থেকে, এমনকি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণ করলো যবে থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টা একবার বদলানোর পর থেকেও সারা দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ, নিপীড়ন, মব জাস্টিস, এই ধরনের ঘটনাগুলি ঘটেই চলেছে। যে কোনো মুহূর্তে তারা কামব্যাকের পরিকল্পনা করবে। জাতীয় নাগরিক পার্টি তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। এই যে আওয়ামী লীগকে পুনর্প্রতিষ্ঠিত করবে এই দলগুলোই। হাতের আঙুল আছে 10টা, একটা যদি রেখে দেয় কি হবে, বাকি 9টা নাই। যখন 24-এর গণ অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি, কোনো দল মত কোনো কিছু ছিল না, সবাই একসাথে হয়ে আন্দোলন করছি। তাই বিশাল আজ সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আয়োজকরা জানান, খুন, ধর্ষণ, নিপীড়ন, মব ভায়োলেন্স, মোরাল পুলিশিং সহ ক্রমবর্ধমান দক্ষিণ প্লাজায় স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করার মাধ্যমে প্রতিবাদ শেষ করেন। আপনারা জানেন, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই লালমাটিয়ার মোহাম্মদপুরে ঠিক এখানে গত 2 দিন আগে আমাদের দুই শিক্ষার্থী বোন, আমাদের দুই বোন মবের হাতে বিসি ধরনের নিপীড়নের শিকার হয়। শুধু এই একটি ঘটনাই নয়, আপনাদের মনে করিয়ে দিতে চাই 5 আগস্টের পর থেকে, এমনকি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণ করলো যবে থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টা একবার বদলানোর পর থেকেও সারা দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ, নিপীড়ন, মব জাস্টিস, এই ধরনের ঘটনাগুলি ঘটেই চলেছে, বরং এক ফোঁটাও কমেনি। এর মাঝে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তিনি নির্লজ্জের মতো ঔদ্ধত্য দেখিয়ে একদিন রাত 3টায় সংবাদ সম্মেলন করে বললেন যে দেশ ঠিকই আছে। তার সেই সংবাদ সম্মেলন বন্ধুরা আপনারা যদি চোখ বন্ধ করে শুনতেন, তাহলে আপনাদের মনে হইতো না আওয়ামী লীগের আমলেরই কোনো মন্ত্রী, কেবল আওয়ামী লীগের জায়গায় বিএনপি জামাত বসবে। আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেকে অংশ নিয়েছি, আমাদের কিছু স্বপ্ন ছিল, আমাদের কিছু আশা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের পর আমরাই যারা সেখানে সম্মুখ সারির সহযোদ্ধা, অংশগ্রহণকারী ছিলাম, আমাদের যে বিন্দুমাত্র নিরাপত্তাটা নিশ্চিত করার দায়িত্ব ছিল এই সমন্বয়কদের, এই রাষ্ট্রের, এই উপদেষ্টাদের, তারা তা এক ফোঁটা করতে পারেনি। আপনারা যদি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলোতে সর্বপ্রথম ছাত্রলীগের নেত্রী বা আওয়ামী লীগের নেত্রীদেরকে বের করা হয়, তারপরে হচ্ছে ছেলেরা তাদের হল থেকে তাদের নেতাদেরকে বের করার সাহস করে। আপনারা দেখেন প্রতিটা সময় আন্দোলনে মেয়েরা ছিল ফ্রন্টে, অথচ অভ্যুত্থানের পরে আমরা কি চিত্রটা দেখতে পাচ্ছি সমানে মেয়েদেরকে কর্নার করে দেওয়া হচ্ছে, মেয়েদের কোনো অবদান কোথাও যেন নাই। আমি খুবই দুঃখের সাথে বলতে চাই, আমাদের উপদেষ্টা, সরকারের উপদেষ্টা মণ্ডলীতে 2 জন নারী আছেন, আমাদের শ্রদ্ধেয় ফরিদা এবং রেজওয়ানা আপা, তারা কি নিজেদের নিরাপত্তা পেয়ে দেশের আপামর নারীদের নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন মনে করছেন না? তাহলে আমরা গভীরভাবে তাদেরকে তীব্রভাবে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এর মতন একটা ঘটনা সেদিন আপনারা দেখেছেন এই লালমাটিয়া, এই শহরে, এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে কি করে মেয়েদের গায়ে হাত তোলার মতন একটা ঘটনা ঘটিয়েছে মব করে। এইটা যদি আপনারা বলতে চান যে মেয়েটা কোনো অন্যায় করেও থাকে, সেটা একটা সিভিল অফেন্স, কিন্তু গায়ে হাত তোলা সরাসরি ক্রিমিনাল অফেন্স। একটা ক্রিমিনাল অফেন্সকে তারা কিভাবে জাস্টিফাই করে একটা গুরুত্বপূর্ণ পদে থেকে, সেটা আমাদের মাথায় আসে না। আমরা এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই ধরনের গভর্নমেন্ট বডির কাছে আমরা আপামর নারীরা নিরাপদ বোধ করছি না। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাচ্ছি, অবিলম্বে। এবং যদি এটার ব্যতিক্রম ঘটে, আমরা অবশ্যই সেই সচিবালয়ের ইট খুলে নিয়ে আসবো। আমাদের নারীদের ক্ষমতা সম্পর্কে আমাদের নারীদের ক্ষমতা আমরা ঘরে বসে থাকার জন্য জন্মাই নাই। আমরা রাষ্ট্র পরিবর্তন করেছি, আমরা আওয়ামী রেজিমের মতো সরকারকে আমরা পতন করিয়েছি, আমরা এই সরকারকেও পতন করিয়ে ছাড়বো, আমাদের জন্য নিরাপদ রাষ্ট্র বানিয়ে ছাড়বো। ছাত্রলীগ একটা ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে তারা কামব্যাকের পরিকল্পনা করবে। জাতীয় নাগরিক পার্টি তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। এই যে আওয়ামী লীগকে পুনর্প্রতিষ্ঠিত করবে এই দলগুলোই। হাতের আঙুল আছে 10টা, একটা যদি রেখে দেয় কি হবে, বাকি 9টা নাই। যখন 24-এর গণ অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি, কোনো দল মত কোনো কিছু ছিল না, সবাই একসাথে হয়ে আন্দোলন করছি। তাই বিশাল বড় দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন। এখন দেখেন না, প্রেস ক্লাবের সামনে একটা আন্দোলন করতে বলেন না, 1 ঘন্টার নোটিশে 500 মানুষ হয় কিনা? হবে না তো। 1 ঘন্টার নোটিশে বৈষম্য বিরোধীর 500 মানুষ হবে না। তখন 1 ঘন্টার নোটিশ লাগে নাই, নাইমা একটা লাইভ করলে লাখ লাখ মানুষ হয়ে গেছে। কারণ কোনো দল মত কোনো কিছু ছিল না, সকল কিছুর ঊর্ধ্বে দেশের প্রশ্নে, মানচিত্রের প্রশ্নে ফ্যাসিবাদকে বিদায় করার লক্ষ্যে মানুষ একত্রিত হয়ে কাজ করেছে। আর বৈষম্য বিরোধী বলেন, নাগরিক কমিটি বলেন, তাদের দ্বারা সম্ভব হবে না ওই রকম যে একক একটা পরিচয় নিয়ে সকল পরিচয় তাদের কাছে এসে মাথা নত করবে কিংবা তাদের সিদ্ধান্তে এক হবে। এটা হতে পারে না, হবে না কখনো। যদি হয় কখনো, সেটার জন্য আলাদা আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, আবার আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করে আবার কোনো ফেসির জন্ম নিলে তাকে বিদায় করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। জাতীয় নাগরিক পার্টি তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। আমরা স্পষ্ট বলছি, তাদের সাথে আরও 2-1টা দল তারা দলীয় সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। আমরা বলতে চাই, এই আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তাদেরকে আমরা দৌড়ানি দিতে দ্বিধাবোধ করবো না। শেখ হাসিনাকে যদি দৌড়ানি দিতে পারি, আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারকে যারা প্রতিষ্ঠিত করবে তাদেরকে আমরা দৌড়ানি দিতে দ্বিধাবোধ করবো না। কথা পরিষ্কার এবং ক্লিয়ার। এবং আরেকটা কথা বলতে চাই, এই যে 24-এর গণ অভ্যুত্থান হইল, 24-এর গণ অভ্যুত্থানে
এই যে যাদেরকে সার্জিস আলম তোকে বলি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। তুই বলেছিস কি নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত। আমি এটা বলবো নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয়, তোদের বিচার করা, তোদের বিচার আগে হবে তারপরে নির্বাচন হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানিং এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে, উনি কিন্তু পদত্যাগ করেনি। বঙ্গবন্ধু সেদিন বলেছিল রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবে এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। 7ই মার্চ এমনি এমনি আসেনি। 7ই মার্চের ভাষণ মানে যে বাঙালি জাতির গর্ব। 7ই মার্চ একবারই এসেছিল, 7ই মার্চ একবারই আসে, এটাই বলতে পারি। আর 7ই মার্চের ভাষণ না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দিয়েছিল বলেই আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যারা বঙ্গবন্ধুকে বলতে চায়, বঙ্গবন্ধুর অবদানকে মিথ্যা বলে প্রমাণ করে, যারা স্বীকার করে না বঙ্গবন্ধুর অবদান, তারা আসলে এই বাঙালি জাতি না, বাংলাদেশের মানুষ না, তারা আসলে পাকিস্তানের বংশধর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানিং এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে, উনি কিন্তু পদত্যাগ করেনি। তাহলে নির্বাচন উনিই নির্বাচন দিবে, তাহলে নির্বাচন হবে। আর নির্বাচন আসতে পারে কিনা আওয়ামী লীগ সেটা বললে ভুল হবে। এটা আমি আপনাদেরকে বলতে চাই, এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। ওনার বাংলাদেশে উনি কখন নির্বাচন দিবে আর কখন দিবে না এটা একান্তই ওনার ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী এখনো এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন, উনি পদত্যাগ করেননি। এটা বহুবার বলেছি, হাজারবার বলেছি, এবং সারা বাংলার মানুষ জানে, পুরো বিশ্বের মানুষ জানে যে উনি রানিং প্রধানমন্ত্রী হিসেবেই আছেন, উনি পদত্যাগ করেননি। আর এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। কিশোর গ্যাং আছে না, এটা হচ্ছে কিশোর গ্যাং। টোকাইরা যদি দল গঠন করে, টোকাইরা দল গঠন করলে কি হবে? বাংলাদেশ তো ধ্বংস করে দিয়েছে, যে বাকি যতটুকু আছে সেটাও ধ্বংস করে দিবে। তো আর ওদের যে স্বপ্নের মতো, যার মানে স্বপ্ন দেখে না, যে আমরা স্বপ্ন দেখছি অনেক কিছু হয়ে যাবো, আসলে কিছুই না। ঘুম ভাঙার পরে কিন্তু স্বপ্নই থেকে যায়, বাস্তব হয় না। তো বিষয়টা হচ্ছে ওইরকম, ওরা স্বপ্ন দেখুক, বাস্তবায়ন কোনোদিন হবে না। এইটাই সত্যি কথা, এটাই বাস্তব। তো একজন নিজেই টোকাইয়ের উপরে আরেক টোকাই মানে হামলা করে, ভালো মানুষ হামলা করে না। কারণ ভালো মানুষ টোকাইকে কি করে, মানে দূরে থাকে। আর টোকাইদের সাথে ঝগড়া করে, টোকাইদের সাথে হাত মিলা। তো এই টোকাইদেরকে বলতে চাই যে সার্জিস আলম, আমি তোকে বলি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। তুই বলেছিস কি যে নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয় শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত। আমি এটা বলবো নির্বাচনের নাম যেন কেউ মুখে না নেয়, তোদের বিচার করা অবধি, তোদের বিচার আগে হবে তারপরে নির্বাচন হবে। এটা হলো আমার কথা, বাংলাদেশের মানুষের কথা, পুরো বিশ্বের কথা। আর আজকের এই দিনে, আজকে 7ই মার্চ, আজকে যদি আমি এই জায়গায় যদি আমি না আসি, আমার কাছে মনে হবে যে অনেক অপূর্ণতা থেকে যাবে। আমি ফিল করছি যে অকৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে হবে যে বঙ্গবন্ধু এই 7ই মার্চে এই সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিয়েছিলেন, বাঙালি জাতিকে একটা বাংলাদেশ উপহার দিয়েছিলেন 7ই মার্চের ভাষণে। তো আমি এটা বলতে চাই, 7ই মার্চ একবারই আসে, 7ই মার্চ বাংলাদেশ দেয়, 7ই মার্চের ভাষণ পুরো পৃথিবীর মানুষ বুঝতে পারে কিছু একটা হয়েছে। 7ই মার্চের ভাষণে আমরা বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর আসলে আমার এত স্পর্ধা হয় না যে ওনার কথা আমি ওনার মতো করে বলতে পারবো, তবে আমি একটু চেষ্টা করছি। বঙ্গবন্ধু সেদিন বলেছিল রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবে এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম।